This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের দিনহাটায় চলল গুলি। জামাইয়ের বাড়িতে এসে গুলিবিদ্ধ শাশুড়ি। গুলিবিদ্ধ প্রৌঢ়ার নাম মর্জিনা বিবি। নাতি অসুস্থ থাকায় তিনি জামাইয়ের বাড়িতে এসেছিলেন। মাঝরাতে ঘটনা ঘটে। টিনের বেড়া ভেদ করে গুলি প্রৌঢ়ার হাতে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কি কারণে গুলি তা খতিয়ে দেখছে পুলিশ। আজ দুটোর সময় হ্রাস করি উঠি, ঘুমন্ত অবস্থা, আমাকে ঘুম যাচ্ছে, হ্রাস করি ওঠার সময় দেখি হাতটা কেন ঝমঝম মানছে, এই পাকে দিয়ে কী আমাকে হ্রাস করলে, কী করলে আমাকে কে ঢেলাল টিন ফুটে হয়ে আসিয়া আমার হাতে কে গুলি করছে দেখতে পাচ্ছেন? বাইরের থেকে করছে। বাইরের থেকে করেছে। কারো প্রতি সন্দেহ? জামাইয়ের কারো নিয়ে সন্দেহ? জামাইয়ের সাথে কারো বিবাদ? কিছু না, ঘুম যাচ্ছে, হ্রাস করি ওঠার সময় দেখি হাতটা কেন ঝমঝম মানছে, এই পাকে দিয়ে কী আমাকে হ্রাস করলে, কী করলে আমাকে কে ঢেলাল দেখি আমার হাত দিয়ে রক্ত ধর করবে। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এখনো যারা অ্যাডমিট কার্ড পাননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করলো পর্ষদ। কি সেই ব্যবস্থা, সুমনের কাছ থেকে জানবো। সুমন, অনেক যোগ্য পরীক্ষার্থী আছেন যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট এবং অ্যাডমিট কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তাদের একটা ইয়ার লস হয়ে যেত। তাদের স্বার্থ রক্ষার জন্য বিদ্যালয়ের যে বিভাগ, শিক্ষা বিভাগ, পর্ষদ, তারা একটা সক্রিয় ভূমিকা নিয়েছে। তারা বলছে 27 তারিখ থেকে 28 তারিখ এই সময়টা পর্যন্ত এনরোলমেন্ট পোর্টালটা খোলা হবে, যাতে যারা এখনো এনরোল করেননি, এখনো অ্যাডমিট কার্ড পাননি, তারা দ্রুত এনরোল করে এই অ্যাডমিট কার্ড নিয়ে ইয়ার লস থেকে বাঁচতে পারবেন। শুভজিৎ, ধন্যবাদ। দেড় দশক পর ফের মেট্রো ফিরল রিটার্ন টিকিট কাটার সুবিধা। 2011 সালে 31শে জুলাই রিটার্ন টিকিট বন্ধ করে দিয়েছিল কলকাতা মেট্রো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দুটো প্রশ্ন। এক, হঠাৎ কেন ফিরিয়ে আনতে চাইছে রেল? আর 2, দেখো টিকিটের আকারটাও পরিবর্তন হয়েছে। আগের যা টিকিট 2011 সালে ছিল, 2025-এ সেই টিকিট পুরোপুরি পাল্টে গেছে। তাহলে রিটার্ন টিকিটটা কেমন কিভাবে হবে? দেখো, প্রায় দেড় দশক পর রিটার্ন টিকিট আবার ফিরতে চলেছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই আজ থেকে পরীক্ষা নিরীক্ষাভাবে চালু করা হয়েছে। মূলত মেট্রোর তরফে যেটা জানানো হচ্ছে, এর জেরে যে টিকিট কাটার যে প্রবণতা, লাইনে টিকিট কাউন্টারে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো, সেই প্রবণতা মানুষের মধ্যে অনেক কমে যাবে। কারণ যারা যাবেন, যারা ফিরবেন আবার একই পথে, তারা একই সঙ্গে টিকিট কিনে নিতে পারবেন। একই সঙ্গে খুচরো সমস্যা অনেকটাই মিটবে। আর তৃতীয়ত হচ্ছে, যারা মূলত যাত্রীর সময় হাতে নিয়ে আসে তাদেরকে আর কাউন্টারে দাঁড়াতে হবে না। তারা একবার কাটলেই পরে রিটার্ন টিকিটটা তারা চাইলে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্যই মূলত রিটার্ন টিকিট ফিরিয়ে আনা হচ্ছে। আর যে কিউআর কোড বেসিস যে এখন যে ট্রেনের টিকিট দেওয়া হয়, একটা পেজ দেওয়া হয়, সেই কিউআর টিকিট কিন্তু কাগজের টিকিটটাই কিন্তু রিটার্ন টিকিট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই টিকিটটা একবার পাঞ্চ করে আগে ফেলে দেওয়া হতো, এখন ফেলা যাবে না। সেই টিকিটটা আবার নিয়ে যেতে হবে। পরবর্তীকালে রিটার্নের সময় সেটাই আবার পাঞ্চ করলে তিনি নিজের গন্তব্যস্থল থেকে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ রিটার্ন টিকিট ফেরানো হচ্ছে মানুষের সময়ের জন্য, সাশ্রয়ের জন্য, সময় সাশ্রয়ের জন্য। যে গুরুত্বপূর্ণ খবরে নজর, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ মেনে পরবর্তী ডিজি প্যানেল পাঠিয়েছে রাজ্য। সিনিয়রিটির ভিত্তিতে 8 জন আইপিএস এর নাম রয়েছে প্যানেলে। কাদের নাম রয়েছে এখনো অব্দি কি তথ্য সামনে এলো, আমাদের রিপোর্টার দীক্ষা ভুইয়ার কাছ থেকে জানবো। দীক্ষা, দেখো, ক্যাটের নির্দেশ মতে 23শে জানুয়ারির মধ্যে নাম পাঠানোর কথা ছিল, কিন্তু 21 তারিখে রাজ্য সরকার ডিজি প্যানেলে পাঠিয়ে দিয়েছে। সেখানে সিনিয়রিটির ভিত্তিতে 8 জন আইপিএস এর নাম পাঠানো রয়েছে। প্রথমেই যে নামটি রয়েছে সেটা হচ্ছে বিদায়ী অন্তর্বর্তী যিনি ডিজি রয়েছেন, অর্থাৎ রাজীব কুমার। সেই রাজীব কুমারের নাম 1989 থেকে 1992 পর্যন্ত এই 8 জনের নাম পাঠানো হয়েছে। রাজীব কুমারের পরে রয়েছেন রণবীর কুমার, রাজেশ কুমার। এই রাজেশ কুমার, ডক্টর রাজেশ কুমার, যাকে সচিব পদে রাখা হয়েছে, অর্থাৎ আইএএস পদে রাখা হয়েছে, তিনি ক্যাটে মামলা করেছিলেন ডিজি নিয়োগ নিয়ে। সেই ক্যাটে মামলা করেছিলেন ডিজি নিয়োগ নিয়ে, এবং সেই ক্যাটের নির্দেশেই এই 8 জনের নাম পাঠানো হয়েছে। তার মধ্যে বিদায়ী অন্তর্বর্তী ডিজি রাজীব কুমারের পাশাপাশি রণবীর কুমার, রাজেশ কুমার, ডক্টর রাজেশ কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন এন, রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তার নাম রয়েছে বলে আমরা প্রশাসনিক মহল থেকে জানতে পারছি। ইউপিএসসি কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল যে তারা
যে রাজ্য সরকার গত জুলাই এবং নভেম্বর মাসে যে নামের তালিকা পাঠিয়েছিল তা তারা খারিজ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করতে বলেছিল এবং সেই পরামর্শ পাশাপাশি ক্যাট নির্দেশ দিয়েছিল 23-এর মধ্যে নাম পাঠাতে হবে এবং সেই নাম তারা পাঠিয়ে দিল এবং দেখা গেল যে সাধারণত সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে প্রকাশ সিং মামলায় সেখানে বলা আছে কোনো ডিজি যদি অবসর নেন তার 3 মাস আগে নাম পাঠাতে হয়, সেটা করা হয়নি বলেই 2023-এর ডিসেম্বর পর্যন্ত ইউপিএসসিতে মনোজ বারব্বই শেষ ডিজি হিসেবে এই রাজ্যের তাকে দেখানো হয়েছে। এখন এই 8 জনের যে নাম পাঠানো রয়েছে তাতে কিন্তু বিদায়ী খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমনই তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। আলাউদ্দিনের মৃত্যু ঘিরে নৈরাজ্যের সৃষ্টি হয় বেলডাঙ্গায়। আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে পরিবার। বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় জানা। সেখানে ময়না তদন্তের রিপোর্টে ঠিক কি কি জানা যাচ্ছে, মানে কি কি উঠে আসে এই ময়না তদন্ত রিপোর্টে, আমি সেটা আমাদের প্রতিনিধির কাছ থেকে ডিটেলে জানবো। কৌশিক রয়েছেন। কৌশিক, দেখো, ময়না তদন্তের যে রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে এবং সেই ঝুলন্ত অবস্থায় যে দেহ পাওয়া গেছে তাতে অন্য কেউ তাকে স্পর্শ করছে না, অর্থাৎ আত্মহত্যা বলে এমনটা কিন্তু ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। এবং এর পাশাপাশি পুলিশ যে প্রাথমিক একটি তদন্ত করেছে সেখানে তার এক আত্মীয় ছিল আলাউদ্দিনের, তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। সেখানে খুন বা এরকম সংক্রান্ত কোনো অভিযোগ বা এরকম কোনো তথ্য পায়নি। এর পাশাপাশি 10 জনকে জিজ্ঞাসাবাদ করেছে যারা এই পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের সঙ্গে ছিলেন, একই সঙ্গে কাজ করতেন। সেই রকম তথ্যতেও কিন্তু কোথাও খুন বা খুনের মোটিভ এরকম কিছু পায়নি, অর্থাৎ আত্মহত্যা করেছে এমনটাই। এবং এই আত্মহত্যাকে খুন বলে কেউ বা তারা রটিয়েছিল এবং তার পরবর্তীতে বেলডাঙ্গায় একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল এবং এই নৈরাজ্য সৃষ্টি হওয়ার পরবর্তীতে পুলিশের একটি সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ঝাড়খণ্ডে যায় এবং সেখানে তদন্তে এই যে আত্মহত্যা সেই রিপোর্ট উঠে আসে এবং তারপরেই কিন্তু রাজনৈতিক চাপানোতর আরো তুলে। তাহলে প্রশাসন জেনে শুনে কিভাবে এই অরাজকতা চলতে দিল? আজকে যে অরাজকতা যারা করেছে তাদের জন্য দায়ী কে? আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তাহলে কি না জেনে শুনে নাটক করতে গিয়েছিলেন ওই বাড়িতে? বিজেপি মেরেছে, আরএসএস মেরেছে, এইভাবে তৃণমূলের নেতারা যে বাজার গরম করে উস্কানি দিয়ে জিহাদিদের দিয়ে যে বেলডাঙ্গাতে তাণ্ডব ঘটালো তাকে ধিক্কার জানায়। তাহলে শুধু শুধু বেলডাঙ্গাতে তাহলে আগুন জ্বলবে, শান্ত করার বদলে পরিবেশ কিন্তু অশান্ত করে তুলছে প্রশাসনিক অদক্ষতার জন্য। প্রশাসন বলবে আমাদের উপরে উপরওয়ালার চাপ আছে, সে তো আছেই। এই ঘটনায় সরকারের আরো নীতিবাচক পদক্ষেপ করা উচিত ছিল, যা তারা করেনি। আগামী দিনে বেলডাঙ্গাকে নিয়ে নতুন করে ভাবনা করা উচিত। বিজেপির মদতে এই রাজ্যেও, এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে, তার প্রমাণ হয়েছে। কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে। সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম যারা এই মুর্শিদাবাদ জেলাটাকে অশান্ত করতে চাইছে। হ্যাঁ, তারা অ্যারেস্ট হয়েছে। আরও নিশ্চিতভাবে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, নষ্ট করবে, নিশ্চিত তাদের বিরুদ্ধে, আমি করলেও আমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমি করলে বা আমাদের দলের কেউ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নিশ্চিতভাবে অনুরোধ করব। কমিশনের ডেডলাইনের 40 ঘন্টা পার, এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে হয়নি এফআইআর। ফারাক্কায় ভিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর-এর নির্দেশ দেয় কমিশনার। তার দুদিন পরও জেনারেল ডায়েরি পর্যন্ত হয়নি। উল্টো মনিরুলের হুঙ্কার, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে গণ এফআইআর করতে হবে। এমএলএ বা বিভিন্ন তৃণমূলের গুন্ডা মাফিয়ার নেতারা নির্বাচন কমিশনকে ধুমকি দিচ্ছে, ভিডিওর উপরে মানে আক্রমণ করছে, বিভিন্ন এসডি অফিসে ভাঙচুর করছে। সেই জায়গায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল মুর্শিদাবাদ জেলার ডিএমকে যে আপনি এফআইআর করে বৈকাল 5টার মধ্যে আমাকে এফআইআর কপি পাঠান। পাত্তাই দিল না এখানকার ডিএম। নির্বাচন কমিশন স্তব্ধ। নির্বাচন কমিশনের কোনো অ্যাকশন নেই। কেন নেই জানি না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, এখানে কি নির্বাচন কমিশন তাহলে কি শুধু যা বলেছিল তা কি শুধু কথার কথাই বলেছিল,
কাজে কই। ইলেকশন কমিশন মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, আর আমাদের জনপ্রতিনিধিরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে? জনতার হয়ে কে দাঁড়াবে? এই অসহায় মুহূর্তে আপনি কি ভাববেন যদি আমার পাশে কেউ থাকতো? সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই পার্টি যে মানুষের অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়ায়। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না আমরা। আর এই বদমাইশি করছে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে, বাংলা একটা ষড়যন্ত্র করছে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার মস্তান, গলা টিপে মারধর, ঘুষি, ধাক্কা, ভাইরাল কাঁথির ভিডিও। মারধরে অভিযুক্ত কাঁথি মৎস্য ইউনিয়নের নেতা ও কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল বলে দাবি বিজেপি। এই বিষয়ে মুখ খুলতে চান অভিযুক্ত তৃণমূল নেতা বা কাঁথি তৃণমূল নেতৃত্ব কেউ। আসলে দলটা তো কাটমানিখোর আর সমাজ বিরোধীদের নিয়ে তৈরি। তৃণমূল দলের তো এটাই কালচার, রাস্তায় বেরিয়ে দাদাগিরি করা, মস্তানি করা, মুখের ভাষা। আরে আপনারা সমাজ বিরোধীর থেকেও ঘৃণ্য। আপনারা যেভাবে মস্তানি করছেন, যেভাবে দাদাগিরি করছেন, যেভাবে মারছেন, এ তো গলা টিপে ধরে যেভাবে আক্রমণ করছেন, এ তো খুনের চেষ্টা মনে হচ্ছে। আপনাদের এই হচ্ছে আপনাদের আচরণ, এই হচ্ছে তৃণমূলের পরিচয়, এই হচ্ছে তৃণমূলের নেতাদের স্বরূপ। এরাই হচ্ছে কাঁথির তৃণমূলের নেতা। ধিক্কার জানাই আপনাদের। আসানসোলে লোহা ব্যবসায়ী রহস্য মৃত্যু, বাড়ির সামনের রাস্তার ওপর লোহা ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার হীরাপুর থানার। গুলি করে খুন করা হয়েছে এমনটা অনুমান করছে স্থানীয়রা। আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ডের করিম ডাঙ্গালের ঘটনা। মৃত সাবরুদ্দিনের মাথায় ও নাকে রক্ত ছিল। কিভাবে মৃত্যু, তদন্তে হীরাপুর থানার পুলিশ। नमाज पढ़ने के लिए और शायद उनसे झड़प हुआ और आसपास के लोगों का कहना था कि गोली भी चली है। और उसी दरम्यान उनके परिवार के जो मोहल्ले के लोग हैं उन्होंने पहुँचे, तब तक उनको लेके आया गया हॉस्पिटल और यहाँ डॉक्टर ने डेट क्लियर कर दिया। क्या करते थे? वो एक बिजनेसमैन है, उनका कारोबार है लोहा का, स्टील स्ट्रक्चर का। अच्छा, स्पॉट में शायद पिस्तौल भी मिला है? हाँ मिला है। जो लोगों पाड़ा का लोग हैं उनको मालूम है, उनको जरिए मालूम है ना कि मिला है। गिरा, हाँ गिरा हुआ है, लेकिन हम लोग देखा नहीं कहाँ लगा, क्या हुआ। लेकिन वहाँ सामान भी गिरा, हम लोग देखा नहीं। लेकिन उठा के भी हम लोग नहीं देखा, पलटी भी नहीं किया। लेके कौन गया? उसके घर का फैमिली। কোচবিহারে দিনহাটায় চলল গুলি, জামাইয়ের বাড়িতে এসে গুলিবিদ্ধ শাশুড়ি। গুলিবিদ্ধ প্রৌঢ়ার নাম মর্জিনা বিবি। নাতি অসুস্থ থাকায় তিনি জামাইয়ের বাড়িতে এসেছিলেন। মাঝরাতে ঘটনাটি ঘটে। টিনের বেড়া ভেদ করে গুলি প্রৌঢ়ার হাতে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে গুলি, খতিয়ে দেখছে পুলিশ। হ্রাস করি উঠি, ঘুমন্ত অবস্থা, আমাকে ঘুম দেখছে। হ্রাস করি ওঠার সময় দেখি হাতটা কেন ঝমঝম মানছে। এলা এই পাকে দিয়ে কী অঙ্কুর হ্রাস করলে, কী বললো আমাকে কে ঢেলাল টিন ফুটে হয়ে আসিয়া আমার হাতে লাগছে। কে গুলি করছে দেখতে পাচ্ছেন? বাইরের থেকে করছে। বাইরের থেকে করেছে। কারো প্রতি সন্দেহ? জামাইয়ের কারো নিয়ে সন্দেহ? জামাইয়ের সাথে কারো বিবাদ? কিছু না। ঘুম দেখছে, হ্রাস করি ওঠার সময় দেখি হাতটা কেন ঝমঝম মানছে। এলা এই পাকে দিয়ে কী অঙ্কুর হ্রাস করলে, কী বললো আমাকে কে ঢেলাল দেখি আমার হাত দিয়ে রক্ত ধর করবেন। সে ওই পাশে রক্ত পড়ি প্রচুর করছিল। কে গুলি করছে দেখতে পাচ্ছেন? কমিশনের ডেডলাইন শিখে ভিডিও অফিসে তাণ্ডবে মনিরুলের বিরুদ্ধে এফআইআর। বহাল তবিয়তেই শাসক বিধায়ক।